পড়ালেখা শেষ করে সবেমাত্র একটা চাকরিতে জয়েন করলাম। জীবনের প্রথম চাকরি। খুব আনন্দের সাথে কাজ করছিলাম। চাকরির জন্য বাসা থেকে অনেক দূরে থাকতে হয়। যেহেতু প্রথম অবস্থা চাকরির, তাই একটা মেসে উঠলাম। যদিও বা আমি অনেক ভালো একটা পোস্টে আছি, কিন্তু রান্না করার লোক হঠাৎ করেই পাওয়া যায় না। তাই জন্য এই প্ল্যান। কি ভাবছেন আমি খুব বুদ্ধিমান, তাই না? হিংসা করবেন না, আপনাদের মাথায়ও একটু বুদ্ধি ঢেলে দিব। সমস্যা নেই। দেখতে দেখতে প্রায় কয়েক মাস পেরিয়ে গেল। এই কয়েক মাসে অফিসে প্রায় সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, এমনকি বসের সাথেও। আমাদের বস একজন বয়স্ক মানুষ, খুব সাদাসিধা। যাই হোক, ওনাকে নিয়ে পরে অন্য কোনো দিন চা খেতে খেতে বলবো। অফিসের সাথে সাথে মেসেরও অনেক ছেলের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠছে। এর মাঝে দুইজন আমার সেম ইয়ার চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। গত 3 মাস ধরে বাসায় যাওয়া হয় না, তাই বসকে বলে 1 সপ্তাহ ছুটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। জয়েন করার পর এটা আমার প্রথম ছুটি নেয়া। এরপর বাসায় আসলাম। সবার সাথে এতটাই আনন্দে ছিলাম যে কিছুতেই সেই ব্যস্ত শহরে যেতে মন চাইছিল না। বাসায় আসার আগে বস ওনার মেয়ের বিয়ের জন্য ইনভাইট করেছিল, আর অবশ্যই যেতে বলেছিল, কিন্তু কার্ডটা যে কই রাখছি মনে নাই, বিয়ের তারিখটাও মনে হচ্ছে না। যাই হোক, নিজ এলাকায় এতটাই খুশিতে ছিলাম যে খুশির ঠেলায় 1 সপ্তাহের ছুটি 10 দিনে শেষ হলো। আজ মেসে যাব, গিয়ে একটা বাসা ঠিক করব। এভাবে আর মেসে থাকতে ইচ্ছে করে না। আজ তো বৃহস্পতিবার, মেসে গিয়ে একটা লম্বা ঘুম দিব। এরপর কাল উঠে বাসা খুঁজব। শনিবার থেকে ইনশাল্লাহ অফিসে যাব। সন্ধ্যার দিকে মেসে আসলাম। এসে কাপড় চেঞ্জ করে লম্বা একটা ঘুম দিলাম। পরের দিন সকালবেলা বাসা খুঁজতে বের হলাম। সারাটা সকাল এবং দুপুর বাসা খুঁজে অবশেষে একটা বাসা পেলাম। বাসাটা পেয়ে এতটাই খুশি হয়েছিলাম যে খুশির ঠেলায় কানে হেডফোন লাগিয়ে আপন মনে নাচতে লাগলাম। প্যাঁচার মতো চোখ বড় বড় করে কি দেখেন, আমার শুধু মনটাই নাচছে, বডি একদম ঠিক আছে। কাল রাতে মনে হয় হালকা একটু বৃষ্টি হয়েছিল। এই শহরের এই একটাই সমস্যা, ব্যাঙ হিসু করলেও রাস্তায় পানি জমে যায়। আমি আমার মতো হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা গাড়ি এসে রাস্তায় থাকা শত শত জীবাণুর বাসস্থান মানে কাদা মাখা পানি সযত্নে আমার শরীরে লেপিয়া দেয়। নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেকে কেন জানি না 71-এর কাদামাখা সৈনিক মনে হচ্ছে, কিন্তু যুদ্ধ তো অনেক আগেই শেষ। রাতে দুঃখে চিল্লাইয়া বললাম, এই স্টুপিড, দেখে গাড়ি চালাতে পারো না? কথাটা বলার সাথে সাথে কেন জানি না গাড়িটি থেকে গেল। একটা মেয়ে গাড়ি থেকে নেমে আসলো। যদিও বা দেখতে মনে হয় না কোনো পরী থেকে কম কিছু হবে। মনে মনে ভাবলাম হয়তো সরি বলবে এসে, তাই ইটস ওকে বলার একটা প্রিপারেশন নিচ্ছি। আপনার সাহস কত? আপনি আমায় স্টুপিড বলেন? আমি তো ইটস ওকে প্রিপারেশন নিচ্ছিলাম, বাট এই মাইয়া যে ঝগড়া করার পিএইচডি নিছে সেটা কে জানতো? তো আপনাকে কি বলবো শুনি? রাস্তায় দেখে গাড়ি চালাতে পারেন না? আপনি দেখে চলতে পারেন না, ছোট লোক? এই মুখ সামলে, এক দোষ করে সরি বলার কোনো নাম নাই, তার উপর আবার আমায় বকা দিচ্ছেন। এত চোরের মায়ের লম্বা গলার মতো অবস্থা। অনেক ভালো ব্যবহার করছি। ওই, তুই নিজেকে কি মনে করস? তোর মতো একটা ছোট লোককে আমি সরি বলবো? এই মাইয়া তো ডিরেক্ট তুইয়ে গেল। আমি আবার কম নাকি? আরে ছোট লোক বলিস? হ্যাঁ, আমি তোর থেকে না হলেও 4 ইঞ্চি লম্বা। আর তোরে রিক্সার লাইসেন্সে কার চালাতে দিছে কেডা? তোর সাহস কত বড়, তুই আমায় তুই করে বলিস? তোর সাহস কত বড়, তার থেকে 1 ফিট বেশি বড় আমার সাহস। মেয়েটা হয়তো আরও কিছু বলতো, কিন্তু গাড়ি থেকে অন্য আরও একটা মেয়ে এসে ওকে টেনে নিয়ে গেল। যাওয়ার আগে শুধু বলল, তোরে আমি দেখে নিব। আসেন একটা সেলফি তুলি।
যখন ইচ্ছে হবে দেখেন। কথাটা বলেই 32 পাটি দাঁত বের করে একটা জগৎ মাতানো হাসি দিলাম। আমার হাসি দেখে মনে হচ্ছে মেয়েটার শরীর জ্বলে যাচ্ছে। মেয়েটার সাথে যে ছিল সে মেয়েটাকে টেনে নিয়ে গেল। আমিও ভদ্র ছেলের মতো হালকা করে জিহ্বা দেখিয়ে চলে আসলাম। মেসে এসে শুয়ে পড়লাম। হঠাৎ আমার রুমে আমার সেম ইয়ার বন্ধু ঢুকলো। কিরে কই গেলি? বাইরে একটু কাজ ছিল। ও, এখন কি করবি? কই, কিছুই না। ও, আজ তো মেসে রান্না হবে না। কি বলিস, তাহলে খাবো কি? সেটার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? পাশে একটা বাসায় আজ বিয়ে। তো তোর মনে কি? গিয়ে চুটিয়ে খেয়ে আসবো। আমি কখনো যাইনি। আজ চল, গিয়ে দেখবো চুরি করে খাওয়ার মজা আলাদা। যদি ধরা পড়ে যাই? দূর, কি যে বলিস না, সন্ধ্যায় রেডি থাকিস। আচ্ছা। এরপর শুয়ে কিছু সময় মোবাইল গোতালাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। আবার রুমে আসলো। কি রে, রেডি হয়েছিস? 5 মিনিটে রেডি হচ্ছি। রেডি হয়ে বিয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাহ, বাইরে থেকে বাড়িটা দেখে চোখ আটকে গেল। কত সুন্দর করেই না সাজিয়েছে বাড়িটাকে। কি রে, থামলি কেন? বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে, তাই না? তুই বাড়ি খাবি নাকি ভেতরে গিয়ে খাবার খাবি? চলো। ভয়ে ভয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতে একজন কলিগের সাথে দেখা। সুমন সাহেব, কখন আসলেন? আমি ওনাকে দেখে অবাক হয়ে গেলাম। এই বুঝি ধরা পড়লাম। সামনে তাকিয়ে দেখি আরও কয়েকজন কলিগ। এই তো এখনই। উনি কে? আমার বন্ধু। বউ নাই এই জন্য বসের বিয়েতে বন্ধু সহ আসছেন? তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলেন। কথাটা বলেই সবাই হাসাহাসি করতে শুরু করলো। তার মানে আজ বসের মেয়ের বিয়ে, আর এটা বসের বাড়ি। কি রে, সবাই তোরে চিনে কেন? ওরা সবাই আমার কলিগ। এখন আর ধরা পড়ার ভয় নাই। ও, ভালো তো। তাহলে তুই তোর মতো ঘর, আমি আমার মতো ঘুরি। আচ্ছা যা, কোনো সমস্যা হলে ফোন দিস। আচ্ছা। মনে মনে ভাবলাম বসের সাথে দেখা করে আসি। একজন কলিগকে বললাম বস কোথায়। সে বলল অনেকক্ষণ ধরে নাকি বসকে দেখেনি। আর একজন বলল হয়তো উপরের রুমে আছে। আমি বাসার ভিতরে ঢুকলাম। পুরো বাসাটা মনে হচ্ছে পরীর রাজ্য। ময়দা পরি দিয়ে ভরে গেছে। এমন ময়দা সুন্দরীর সাথে বিয়ে হবে, আর বাচ্চা যদি একটু কালো হয় তবে দোষ পুরা বাবাদের উপর। যাই হোক, সাহস করে একজনকে বললাম বস কোথায়। সে আমায় ছাদে যেতে বলল। আমিও আনন্দের সাথে ছাদে আসলাম। দেখি বস একাই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম স্যার। কে? ও সুমন, তুমি? স্যার আপনি এখানে একা দাঁড়িয়ে? হুম। স্যার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? ও, আপনার মেয়ে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে জন্য? প্রতিটি মেয়ে একদিন চলে যায়, আমি ওর জন্য কাঁদছি না। তো আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। এরপর বস আর কিছু না বলে আমার হাত ধরে টেনে ছাদ থেকে নিচে একটা রুমে নিয়ে আসলো। রুমের ভিতরে ম্যাডাম, তিনিও কান্না করছে। স্যার দরজা লক করে দিলেন। সুমন, জানি না কেন তোমায় খুব আপন মনে হচ্ছে, তাই তোমায় সব বলছি। আপনি নিশ্চিন্তে বলতে পারেন স্যার। মোমো আমাদের একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে ওর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। এই বিয়েটা ওর ইচ্ছা অনুযায়ী ওর ভালোবাসার মানুষের সাথেই হচ্ছে। হ্যাঁ, তাহলে তো সব কিছু ঠিকই আছে। ঠিক নেই, আমি সারা জীবন সততা আর সৎ পথে চলেছি, কিন্তু একটু আগে আমার ফোনে একটা কল আসলো। পুলিশ ওদের অফিস সার্চ করে ড্রাগস পেয়েছে। কি বলছেন এসব? হুম। তবুও চুপ ছিলাম, কারণ মেয়ে ওকে ভালোবাসে, কিন্তু একটু আগে পুলিশ ওকে আর ওর বাবাকে গ্রেফতার করে। কি? এখন আমি কি করব? বাসা ভর্তি এতগুলো মানুষ, আমার মান সম্মান সব শেষ।
আর আমার মেয়েটারও জীবনটা নষ্ট হয়ে যাবে। মোমো ম্যাডাম কি এসব জানে? না, ওকে কিছু বলিনি। আমি আর বস এসব নিয়ে কথা বলছি, এমন সময় ম্যাডাম বলল, সুমন, তুমিই পারো আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। আমি? কিন্তু কিভাবে? তুমি মোমোকে বিয়ে করবে প্লিজ? কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, এছাড়া আর কোনো রাস্তা নেই। প্লিজ বাবা, আমাদের সম্মান এবং আমাদের মেয়ের জীবনটা বাঁচাও। কিন্তু আমি মেসে থাকি, ওনাকে রাখবো কোথায়? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সেটা আমি দেখব। তুমি শুধু বলো আমার মেয়েকে বিয়ে করবে। কিন্তু স্যার, আপনার মেয়ে কখনোই রাজি হবে না। সেটা আমরা দেখব, তুমি প্লিজ রাজি হয়ে যাও। আমি আমার পরিবারকে না জানিয়ে কিছুই করতে পারবো না। আপনারা মোমো ম্যাডামকে বলেন, আমিও আমার পরিবারকে বলি। আচ্ছা। বস আর ওনার বউ মিলে গেল ওনাদের মেয়ের সাথে কথা বলতে। আমিও বাসায় ফোন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। অতপর আব্বু আম্মু উভয় সম্মতি পেলাম। একটু পরে স্যার আসলো। বাবা, মোমো রাজি। তুমি তোমার পরিবারের সাথে কথা বলছো? তারাও সম্মতি দিয়েছে। এরপর স্যার আব্বুকে ফোন করে ধন্যবাদ জানালেন। বিয়ের কাজ শেষ, বন্ধুটারে বিদায় দিলাম। ভাবতেই কেমন জানি লাগছে। বাসর রাত শ্বশুর বাড়িতে, বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি লজ্জা লজ্জা মনে হচ্ছে। না, লজ্জা পাওয়া যাবে না। বুকের মাঝে বড় একটা সাহস নিয়ে ভিতরে গেলাম। বাহ, ভাবা যায় আমারও বাসর রাত আজ। সারা জীবন সিঙ্গেল পার করলাম, এখন আমিও মিঙ্গেল। এভাবে হাদারামের মতো দাঁড়িয়ে না থেকে যাই, গিয়ে বউটারে এক নজর দেখি। আপনারা কি বলেন? দেখব? দেখি একটু। আপনারাও দেখবেন? না থাক, আপনাদের দেখে কাজ নাই। ভাবতেই কেমন লাগছে, আজ আমার বাসর রাত। বুকে সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম। বউ ঘোমটা দিয়ে বসে আছে। আহ, কি লজ্জাবতী। স্যার যেমন থুক্কো, এখন তো শ্বশুর মশাই যেমন, তার প্রোডাক্টও ঠিক তেমন। কি ব্যাপার? বউ কেন জানি এসে পা ধরে সালাম করলো না, হয়তো লজ্জা পেয়েছে। আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলছি। সামনে আমার লক্ষ্য থুক্কু। বউ স্থির হয়ে বসে আছে। সামনে আমার লক্ষ্য থুক্কু, বউ স্থির হয়ে বসে আছে। খাটের উপরে গিয়ে বউয়ের পাশে বসলাম। বউ একটু সরে বসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, এখানে আমার থাকার কথা ছিল না, কিন্তু আপনার ভাগ্যে হয়তো আমি, আর আমার ভাগ্যে হয়তো আপনি আছেন। তাই আজ আমি আপনার সামনে বড়রূপে। হুম। আপনি খুবই মিষ্টি। না দেখেই পাম দেওয়া শুরু করলাম। কোনো উত্তর নেই। আমি কি আপনাকে দেখতে পারি? হুম। বিসমিল্লা বলে ঘোমটা তুলতেই আমার ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। আল্লাহ, এটা কেডা? এটা তো সেই ডাইনি মেয়েটা। এখনও আমায় দেখেনি, চোখ বন্ধ করে আছে। দেখলে শিওর কিয়ামত বাজায় দিবে। এখন কি করি? ওর সামনে থেকে উঠে দরজার দিকে হাঁটা শুরু করলাম, বাইরে বের হব জন্য। এমন সময় ও চোখ খুলছে। কই যাচ্ছেন? এবার খাইছে রে? না, মানে একটু ওয়াশরুমে যাব। তো বাইরে যাচ্ছেন কেন? ওয়াশরুম তো এদিকে। ও দেখতে পাইনি, পিছনে না ঘুরে ওয়াশরুমে আসলাম। ভাগ্য ভালো আমার মুখ দেখেনি, দেখলে না জানি কোন ঘূর্ণিঝড় সৃষ্টি হতো। কি করব আমি এখন? বেশ কিছু সময় অতিবাহিত করলাম ওয়াশরুমে। আর কতক্ষণ থাকা যায়? যা হবার হবে। আমি এখন বের হব। বের হয়ে দেখি মোমো, মানে আমার বউ, কাপড় চেঞ্জ করছে। এ কি, আপনি কি করছেন? আসলে আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, তাই চেঞ্জ করছি। দাঁড়ান, এখন খুলিয়েন না। কেন? আমি বাইরে যাচ্ছি, এরপর আপনি কাপড় চেঞ্জ করিয়েন। কেন বাইরে যাবেন কেন? এখানেই থাকুন, আপনি তো আমার স্বামী। কিন্তু? কিসের কিন্তু? না, কিছু না। আহারে,
দুপুরে যদি শুধু শুধু ঝগড়াটা না করতাম তাহলে কত সুন্দর একটা বউ পাইতাম। আমার তো শুধু ভয় লাগছে আমায় দেখলে কি করবে। আমি খাটের একপাশে মাথা নিচু করে বসে আছি। মোমোর কাপড় চেঞ্জ করা শেষ। ও এসে অপর পাশে শুয়ে পড়ল। ঘুমাবেন না? হুম। তাহলে শুয়ে পড়েন। আমি শুয়ে পড়লাম। আমি ভাবছি হয়তো মোমো ওপাশে করে ঘুমিয়েছে, তাই জন্য আমি একটু অপর পাশে ঘুরলাম। কিন্তু ঘোরার সাথে সাথে মোমোর চোখে চোখ পড়ল। আমায় দেখার সাথে সাথে মোমোর শান্ত চোখগুলো কেন জানি লাল হয়ে গেল। বিদ্যুতের গতিতে উঠে বসলো। তুই, তার মানে তোর সাথে আমার বিয়ে হয়েছে? হুম। নাম নাম বলছি খাট থেকে। আমি খাট থেকে নামলাম। মোমো নেমে আমার সামনে এসে দাঁড়ালো। তোর সাহস হলো কি করে তুই আমায় বিয়ে করিস? কেমনটা লাগে নতুন বউ যদি তুই তুই করে? আমি আবার কম নাকি? আমিও শুরু করলাম। আমি যদি জানতাম যে আমার নিরীহ স্যারের মেয়ে এমন একটা ডাইনি, তাহলে জীবনেও বিয়ে করতাম না। তুই তুই এতটাই রেগে গেছে যে কথাও বলতে পারছে না। তুই বের হ আমার রুম থেকে। তুই কি? বের হতেই তো যাচ্ছিলাম, নিজেই তো ডেকে আনলেন। তখন যদি জানতাম ওটা তুই, তাহলে পেছনে লাথি দিয়ে বের করে দিতাম। ও হ্যালো, আপনি না চাইলেও আমি কিন্তু আপনার স্বামী, সো শো সাম রেসপেক্ট। মোমো কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় ঠকঠক। মোমো আর কিছু না বলে দরজা খুলল। স্যার আর ম্যাডাম, থুকু, শ্বশুর আর শাশুড়ি আসলো। কি হয়েছে মোমো, এত চিৎকার করছিস কেন? আমি এর সাথে একসাথে থাকবো না। কি হয়েছে সুমন? আমি রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আল্লাহ যদি এর সাথে আমার বিয়ে রাখতো তাহলে দুপুরে ঝগড়াটা করানোর কি খুব দরকার ছিল? একটু পরে শ্বশুর মশাই ছাদে আসলো। সুমন, তুমি এখানে? হুম। কিছু মনে করিও না, ও একটু এমনি। তোমাদের যে ঝগড়া হয়েছিল এটা আমি জানতাম না, একটু মানিয়ে নিও। আচ্ছা। যাও রুমে যাও। শ্বশুর মশাই চলে গেল। আমিও ভাবতে লাগলাম রুমে যাব কি। আপনারা কি বলেন, যাব? বউটা বাসর ঘরে একা একা আছে, বেশি সময় ছাদে থাকা যাবে না। এখন হয়তো রাগ কমছে বউয়ের। মনে মনে হালকা খুশি হয়ে গেলাম। বাসর ঘরে আমায় দেখতেই শাশুড়ি বিছানায় বসা থেকে দাঁড়ালো। ও একটু জেদি, হুম। একটু মানিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম। কিসের ম্যাডাম? শাশুড়িকে কেউ ম্যাডাম বলে? সরি। শাশুড়ি আর শ্বশুর মশাই রুম থেকে বের হয়ে গেল। আমিও তাদের পিছনে পিছনে গিয়ে দরজাটা লক করে আসলাম। জানি না শাশুড়ি বউকে কি এমন মন্ত্র পড়ালো যে বউ শান্ত হয়ে বসে আছে। এখন একবার বলতে ইচ্ছা করছে, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে কি? কিন্তু না, যা বলার মনে মনে বলে লক্ষ্মীর ছেলের মতো গিয়ে বউয়ের পাশে গিয়ে বসলাম। বসার সাথে সাথে বউ কেন জানি 440 ভোল্টের শক খাওয়ার মতো দাঁড়িয়ে গেল। তোকে মেনে নিছির জন্য এটা ভাবিস না যে আমি তোর সাথে এক বেডে ঘুমাবো। আজীব তো। শুধু আব্বু আম্মুর কথা ভেবে তোকে স্বামী হিসেবে মানতে বাধ্য হচ্ছি, নত তোর মতো একটা বেয়াদবকে কখনোই স্বামী হিসেবে মানতাম না। আমি বেয়াদব? তা নয়তো কি? যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না সে তো বেয়াদবই হবে। আমি আবার কখন কাকে অসম্মান করলাম? আজ আমায় অসম্মান করিসনি। তুই বেয়াদব, তোর ফ্যামিলি বেয়াদব। দেখো, আমায় যা বলার বলো, কিন্তু আমার পরিবারকে কিছু বলবা না। ছোট লোকের আবার বড় বড় কথা। তুই বেয়াদব, তুই 14 গোষ্ঠী বেয়াদব। আবারও সাবধান করে দিচ্ছি। তুই আমায় কি সাবধান করে দিবি রে? টাকার জন্য তো আমায় বিয়ে করছিস, তাই না? আমি ছোট লোক না। সেটাই তো, তুই একা ছোট লোক না, তোর পুরা বংশ ছোট লোক। ঠাস। সহ্যের একটা লিমিট থাকে। বারবার নিষেধ করা সত্ত্বেও এক কথাই বলে যাচ্ছে বারবার। যেই কানের নিচে একটা হাইডোজ পড়ছে, সব ঠিক হয়ে গেছে। চুপচাপ খাটে বসে বসে গুনগুন করে সাপের মন্ত্র পড়ছে। জোরে বলার আর সাহস পাচ্ছে না। আবার ধমক দিলাম, এত শব্দ হচ্ছে কেন? চুপচাপ থাকতে পারো না? বাহ, ওষুধের কাজ করছে। এখন পুরাই চুপচাপ। একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। নিচে শুয়ে ফোন গোতাগুতি করছি। মাঝে মাঝে শুধু
একটা কথা কানে আসছে, সেটা হলো আমারও সময় আসবে, দেখে নিব। আমি শুধু শুনছি আর মুচকি মুচকি হাসছি। কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারিনি। সকালবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। উঠে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। বের হয়ে চোখটা বিছানায় গেল। মনে হচ্ছে একটা পরী শুয়ে ঘুমাচ্ছে। ইস, গালে লাল হয়ে আছে। এখন নিজেরই খারাপ লাগছে। তখন রাগের মাথায় থাপ্পড়টা না দিলেও পারতাম। মাঝে মাঝে কন্ট্রোল করতে এমন 2-1 ডোজ দিতে হয়। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। ইচ্ছে করছে চুলগুলো ঠিক করে দেই। না থাক, যদি জেগে যায় কাঁথাটা ঠিক করে দেই। শরীরের উপরে থাকা কাঁথাটা যেই ঠিক করে ফেলেছি, ঠিক তখনই মোমো আমার হাত ধরে ফেললো। আমার হাতটা মাথার নিচে দিয়ে আবার ঘুমিয়ে গেল। হাতটা জোর করে সরিয়ে নিলাম। বাইরে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখি শ্বশুর মশাইয়ের শাশুড়ি বসে বসে চা খাচ্ছে। সুমন, কখন উঠলা? এই তো একটু আগে। আসো, নাস্তা করো। না থাক, মোমো উঠলে খাবো। ও, এখন কই যাও? একটা বাসা নিয়েছি, সেখানে যাব একটু। আজ সকালে যেতে বলেছিল। ওহ, কখন আসবে? একটু পরে, বেশি সময় লাগবে না। না ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি নিয়ে যাও। না থাক, আমি এভাবেই যেতে পারবো। বের হয়ে গিয়ে বাসাটা ঠিক করে আসলাম। কিছু জিনিস কিনতে হতো, সেগুলো কিনে কয়েকজন লোক নিয়ে বাসাটা সুন্দর করে সাজিয়ে তুললাম। এরপর মেস থেকে আমার জিনিসপত্রগুলো নিয়ে বাসায় রেখে আসলাম। শ্বশুরবাড়ি আসতে আসতে দুপুর হয়ে গেল। এসেই ডিরেক্ট মোমোর রুমে গেলাম, নক না করেই। রুমে এসে দেখি মোমো কেবলমাত্র গোসল শেষ করে এসে কাপড় পরবে, এখনও তোয়ালে পড়ে আছে। কাপড় পরার জন্য তোয়ালেটা খুলতে যাবে। এই কি করছেন? তাড়াতাড়ি করে আবার তোয়ালে ঠিক করে নিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে ওর দৃষ্টির আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাব। ও মা, এই মেয়ে কেন জানি আমার দিকে আসছে। কিছু করবে না তো আবার? ঠাস, আজীব তো, কোনো কথা ছাড়াই গালের মাঝে তবলা বাজিয়ে দিল। এটা কি হলো? দেখেননি কি হলো? আবার দেখিয়ে দেব? হাই হাই, কয় কি? না থাক, কিন্তু মারলেন কেন? কারো রুমে আসতে হলে যে পারমিশন নিতে হয় সেটা জানা নেই? সরি, কিন্তু আমি তো আপনার স্বামী। তো কি হয়েছে? নক করে আসার ভদ্রতাও শেখেননি? সরি। আর হ্যাঁ, কি বললেন আপনি আমার স্বামী? কেন, কোনো সন্দেহ? আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। কেন? বাসর ঘরে যে তার বউকে থাপ্পড় মারে সে কখনো স্বামী হতে পারে না। বাহ, আর আপনি যেগুলো বলছেন সেগুলো কি ছিল? একটা দিয়ে ভুল করছি, 2 গালে 2টা দেওয়া উচিত ছিল। তো সাহস তো কম না, তুই আবার আমায় মারতে চাস? দেখুন, এখন আপনার সাথে কথা বলতে একদম ভালো লাগছে না। আমার মনে হয় খুব ভালো লাগছে। আপনার সব কিছু গুছিয়ে নেন, সন্ধ্যায় চলে যাব কোথায়? আমাদের বাসায়। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি আর কিছু না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে শ্বশুর মশাইয়ের সাথে দেখা করতে গেলাম। গিয়ে ওনাকে বললাম যে ওনার মেয়ে যেতে চাচ্ছে না। এখন বিকেল, আমি ছাদে দাঁড়িয়ে আছি, আকাশটা দেখছি। কতদিন হলো এভাবে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকানো হয় না। হঠাৎ পিছনে থেকে শ্বশুর মশাইয়ের আওয়াজ। সুমন, মোমো রেডি? ও, তাহলে আমরা এখন চলে যাই। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদের পৌঁছে দিবে। না থাক, আমার যেটা সম্বল সেটাতেই আমার বউকে চলতে অভ্যস্ত করি। আচ্ছা। একটা রিক্সা নিয়ে মোমো আর আমি চলে আসলাম আমাদের স্বপ্নের দেশে, মানে আমাদের বাসায়। আমার কাছে তো এটা স্বপ্নের দেশ, কিন্তু মোমোর কাছে কি সেটা জানি না। বেডরুমে এসে মোমো ওর কাপড়ের ব্যাগটা জোরে করে ফেলে দিল। কি হলো? নিজের তো গাড়ি কেনার মুরদ নেই, বাবাকে গাড়িটা দিতে বললে কি হতো? আমি কেন ওনার গাড়িতে চড়ে বেড়াবো? তো নিজে একটা কেনো। আল্লাহ যখন সামর্থ্য দিবে তখন অবশ্যই কিনবো। সেই সামর্থ্য তোর কোনোদিনও আসবে না। তাহলে সারা জীবন এমন করে কাটাতে হবে আপনাকে আর আমাকে? কি অসম্ভব, আমি পারবো না। কিছুই করার নেই। এরপর মোমো বাথরুমে গেল, আমিও আর কিছু না বলে ছাদে আসলাম। রাত হয়ে গেছে, কিছু তো খেতে হবে। গিয়ে দেখি মোমো কিছু রান্না জানে কি না।
নিচে আসলাম, এসে দেখি উনি হেডফোন কানে লাগিয়ে আপন মনে গান শুনছেন। এই যে, কিছু বলবেন? কান থেকে হেডফোনটা খুলুন। বলুন। কি কি রান্না জানেন? ও হ্যালো, আমি কোনোদিন রান্নাঘরের ধারে কাছেও যাইনি। সেটা দেখলেই বোঝা যায়। আমরা কাঠের ঢেকি একটা। কিছু বললেন? কই কিছু বলিনি তো। এখন রান্না করতে পারবো না, বাইরে থেকে কিছু নিয়ে আসি। বাইরে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। খাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। আপনি এখানে শুইলেন কেন? তো কোথায় থাকবো? পাশের রুমে গিয়ে ঘুমান যান। কিন্তু কেন? কারণ আমি আপনার সাথে এক রুমে থাকবো না। ধনী পরিবারের মেয়ের জন্য আপনার অহংকারটা একটু বেশি। সমস্যা নেই, ঠিক করে দিব ইনশাল্লাহ বলেই রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে আসলাম। আর রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কাল আবার অফিসে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করলাম। কোথায় বউ আমায় আদর করে ডেকে নাস্তা খাওয়াবে, উল্টো আমায় আদর করতে হচ্ছে। নবাবজাদি রান্নাটাও শিখেনি। অফিসে যাওয়ার আগে মোমোর দরজায় নক করলাম। কি হয়েছে, এত সকালে ডাকাডাকি করছেন কেন? টেবিলের উপর নাস্তা রাখা আছে, আর এটা দরজার চাবি। আমি অফিসে যাচ্ছি। আর কোনো কথা না বলে দরজা লক করে দিল। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। কি আর করার, ভাগ্যে এটাই ছিল। ভেবেছিলাম হয়তো একটু সুন্দর করে কথা বলবে, দরজা পর্যন্ত এগিয়ে দিবে। ভাবনাতেই ডুবে গেল। যাই হোক, এসব নিয়ে ভেবে লাভ নেই। অফিসে চলে আসলাম। অফিসে আসার সাথে সাথে সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আপনার পরশুদিনই বিয়ে হলো, আজকেই অফিসে আসার কি দরকার ছিল? বিয়ে করছি জন্য কি অফিসে আসতে মানা নাকি? ঠিক তা না। আমি গেলাম। আমি আমার কেবিনে আসলাম। এসে বসের সাথে দেখা করতে গেলাম। তিনিও আমায় দেখে অবাক। এরপর কিছু সময় কথা বলে চলে আসলাম। আমার কেবিনে এসে সব কিছু গুছিয়ে নিয়ে কাজে মনোনিবেশ করলাম। প্রায় দুপুর হয়ে গেছে। হঠাৎ একজন আমার কেবিনে এসে বলল, এত ভালোবাসা আপনাদের মাঝে? মানে? ম্যাডাম অফিসে আসলো। ওনার বাবার অফিসে আসতেই পারে, কিন্তু এতদিন তো আসেনি। আপনি আপনার কাজে যান। যাচ্ছি, তবে বস আপনাকে যেতে বলল। এই অসময়ে আবার ডাকছে কেন? আর মুমুই বা এখন অফিসে আসলো কেন? যাই গিয়ে শুনে আসি। আপনারা কি বলেন, যাব? যাই। আপনারা যাবেন? না থাক, আমিই যাই, শুনে আসি। বউ হঠাৎ অফিসে, বিষয়টা কি? এতদিন তো আসেনি। এত কিছু ভেবে আমার কী লাভ? ওর বাবার অফিসে ওর যখন খুশি আসবে, চলে যাবে। বেশি কিছু না ভেবে বসের রুমে চলে আসলাম। স্যার, আসবো? সুমন আসো, আমায় ডেকেছেন স্যার? মোমো আসছে। ও, দেখো সুমন, মোমো আমার একমাত্র মেয়ে, সো আমার যা কিছু আছে সবগুলো ওর। যেহেতু তুমি ওর স্বামী, তাই তোমাদের দুজনেরই। আমি ওকে বলেছিলাম ওর বিয়ের পর আমি আর অফিসে আসবো না, ওকে এই অফিসের দায়িত্বটা দিব। হুম। তাই ওকে আমি ডাকছিলাম। কাল ভাবলাম শরীরটাও ভালো লাগছে না, তাই অফিসের দায়িত্বটা তোমার হাতে দেই। আজ না হয় কাল তোমাদেরকে দেখাশোনা করতে হবে, কিন্তু মোমো বলতেছে অফিসের দায়িত্ব নাকি ও নেবে। যেহেতু তোমার বউ, তাই তোমার মতামতের একটা বিষয় আছে, তুমি কি বলো? আমি শুধু কথাগুলো শুনছি, কিছু বলছি না। স্যার, আমি ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোমো তুমি বাসায় যাও, আগে কথা বলো, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। মোমো রাগ করে বাসায় গেল। বাসায় আসার আগে আমায় তাড়াতাড়ি বাসায় আসতে বলে আসলো। স্যার, মানে শ্বশুর মশাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। তুমি ও এখনই বাসায় যাও। কেন স্যার? বউ রাগ করেছে আর তাড়াতাড়ি ডাকছে, যাও। একটু পরে যাই। কেন? একটু কাজ আছে, ওটা শেষ করে তারপর যাব। তোমার কাজ আমি দেখে নিব, তুমি আগে তোমার বউয়ের রাগ ভাঙাও। ঠিক আছে স্যার। শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতে বলতে বের হয়ে দেখি মোমো চলে গেছে। আমিও তাড়াতাড়ি করে বাসায় আসলাম।
কিন্তু বাসায় এসে দেখি মোমো বাসায় নেই। ভাবলাম অফিসে আমার আর ওর বাবার সাথে একটু মন খারাপ হয়েছে, তো তাই বোধহয় ওর মায়ের সাথে দেখা করতে গেছে। এই অল্প সময়ে আমি স্যারের থেকে শুনে মোমোর কিছু প্রিয় খাবার বানিয়েছি। রাত প্রায় 9টা, খাবারগুলো বেড়ে রেখে বসে বসে টিভি দেখছি। হঠাৎ মোমো আসলো। কই ছিলা তুমি? আমি কই ছিলাম সেটা কি তোমায় বলতে হবে? না মানে তোমাদের বাসাতেও ফোন দিলাম, ওখানেও নাকি যাওনি। তোকে আমার এত খবর নিতে হবে না। তুই কি নিজেকে আমার স্বামী ভাবা শুরু করে দিলি নাকি? মনে রাখবি তুই শুধুই আমাদের মাইনে দিয়ে রাখা কর্মচারী। আর কিছু বলতে পারলাম না, সব কথা কেন জানি আটকে গেছে। আসেন খেয়ে নেন। তোর এসব সস্তা খাবার খাওয়ার ইচ্ছে আমার নেই। তুই খা, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আপনার প্রিয় কিছু? বাদ দে। অফিসে যে বাবা তোকে জিজ্ঞেস করলো তখন আমায় দায়িত্ব দিতে বললি না কেন? না মানে কি? বলছিলাম যে তোমার অফিসে যাওয়ার দরকার কি, আমি তো আছি। তোদের মতো চাকরকে দিব অফিসার দায়িত্ব, আর তুই সব কিছু লুটে নিবি? সেটা আমি থাকতে কখনো হতে দিব না। কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। টাকার কারণে এতটাই অহংকার যা ভাবার বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি কাল অফিসে গিয়ে বলবো স্যারকে। মোমো রুমে চলে গেল, আমিও না খেয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নাস্তার পাশে কিছু গোলাপ রেখে দিয়ে অফিসে আসলাম। এসে ডিরেক্ট স্যারের রুমে আসলাম। স্যার, কাল মোমোর সাথে কথা বললাম, দায়িত্বটা ওকে দেওয়া ভালো হবে। কিন্তু সুমন, আমি চাইছিলাম তুমি নাও। না স্যার, আর এসব উনি ভালো বুঝবে, আর আমরা তো আছি ওনাকে সাহায্য করতে। হুম। জীবনে কখনো চাইনি যে আমার বউ বাইরে চাকরি করবে, শুধু চেয়েছি সারাদিন আমার জন্য অপেক্ষা করবে, আর যখন আমি বাসায় ফিরব তখন আমায় অনেক ভালোবাসবে। হয়তো সেই কপালটা আমার নেই। সেদিন স্যারকে বলে একটু তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে দেখি মোমো আজকেও বাসায় নেই। বড় লোকের মেয়ে, বাসায় বসে থাকা হয়তো পছন্দ করে না, তাই বাইরে ঘুরতে গেছে। একটু তাড়াতাড়ি বাসায় আসার কারণে অনেক সময় আছে সন্ধ্যা হতে, তাই আমিও একটু বের হলাম। আমার বাসার পাশে একটা পার্ক আছে, পার্কে গেলাম। কয়েকটা পথশিশু বসে খেলা করছে, আমি একটু ওদের খেলা দেখলাম। এরপর একটু সামনে গেলাম, ভাবলাম কোনো একটা বেঞ্চে বসে কিছুটা সময় কাটিয়ে দিই। গিয়ে প্রথমে একটা বেঞ্চে আমার চোখে আটকে গেল। হঠাৎ করে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কথা বলতে চাচ্ছি কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে চোখে পানি টলমল করছে, এটা বুঝতে পারলাম। এটা আমি কি দেখলাম? মোমো একটা ছেলের হাত ধরে বসে গল্প করছে। তবে কি এটাই মোমোর সেই প্রেমিক? আমি কি ওদের সামনে যাব? না থাক, মোমো তো আগেই বলে দিছে আমায় স্বামী মানতে পারবে না। পার্ক থেকে সোজা বাসায় আসলাম। বাসায় আসতেই চোখ ময়লার ঝুড়িতে গেল। সকালবেলা নাস্তার পাশে রাখা ফুটন্ত গোলাপ ফুলগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। কেন জানি না খুব কষ্ট হলো। ফুলগুলোকে তুলে আমার রুমে নিয়ে আসলাম। কিছু সময় একা একা বসে ভাবলাম কেন আমি বিয়েটা করতে গেলাম। এরপর রান্না করে টিভি দেখছি। মোমো আসলো। বাবার সাথে কথা বলছো? কেন, ওনার সাথে তোমার কথা হয়নি? না। ও, কাল অফিসে যেও, সবার সাথে পরিচয় করিয়ে দিবে। খাবে না? আমি বাইরে থেকে খেয়ে আসছি। ও। মোমো রুমে চলে গেল, আমি একটু খেয়ে রুমে চলে আসলাম। বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। ছোটোবেলা থেকেই বৃষ্টি আমার অনেক ভালো লাগে। বৃষ্টি আসলে নিজেকে ঘরের মাঝে আটকে রাখতে পারি না। রুম থেকে বের হলাম, এখন ছাদে গিয়ে ভিজবো। আচ্ছা, মোমোকেও কি বলবো? না থাক, ও যদি বৃষ্টিকে পছন্দ না করে। তবুও বেহায়া মন কিছুতেই বারণ শুনল না। মোমোর রুমের কাছে যেতেই শুনতে পেলাম ও কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। তবু নক করলাম, একটু পরে দরজা খুলল। কি সমস্যা? বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা আমি কি করব? না কিছু না, কিছু না, ভয় পেলে বলিয়েন। আমি সব ন্যাকামেদের মতো না। মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমিও একসাথে বৃষ্টিতে ভিজার কথা বলতে পারলাম না, হয়তো ভয়ে একা একা আর ছাদে গেলাম না। যে বৃষ্টি আমার খারাপ থাকা মনকে ভালো করে দেয়, সেই বৃষ্টি আজ আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৃষ্টি আর বিদ্যুতের যে কিভাবে ব্রেকআপ হয়েছিল আজও বুঝতে পারলাম না। বৃষ্টি আপু আসলেই বিদ্যুৎ ভাই চলে যাবে, আজও সেটার ব্যতিক্রম হলো না। আর বিদ্যুৎ যাওয়ার পরপরই প্রথম বাসটা পড়লো। আমার কানে একটা চিৎকার আসলো। চিৎকারটা মোমোর রুম থেকে। দৌড়ে মোমোর রুমের সামনে আসলাম। মোমো, এই মোমো, কি হয়েছে? কোনো শব্দ নেই। মোমো দরজা খুলো, এই মোমো। মোমো দরজা খুলে আমায় জড়িয়ে ধরলো। মোমো কান্না করছে। আজিব তো, একটু আগেই বললো ভয় পায় না, এখন আবার কান্না করছে। ফিজিক্স কেমিস্ট্রি চেষ্টা করলে বোঝা সম্ভব, কিন্তু মেয়েদেরকে বোঝা বড়ই কঠিন। মোমো আমায় জড়িয়ে ধরে আছে। আমিও মোমোকে। ছাদে যাবে? কেন? না মানে আমি বৃষ্টিতে ভিজবো, আর তুমি তো একা ভয় পাবে। ও চলো। এরপর আমি বৃষ্টিতে ভিজছি। মনে মনে খুব করে চাচ্ছি যে মোমো আসুক, আমার সাথে ভিজবে, কিন্তু বলার সাহস পাচ্ছি না। আমায় অবাক করে দিয়ে মোমোই বলল, আমিও ভিজবো। মনে মনে খুশি হলেও মুখে প্রকাশ করলাম না। ঠান্ডা লাগবে। আমার ঠান্ডা লাগবে না, আমিও ভিজবো। এরপর দুজনেই মিলে বৃষ্টিতে ভিজলাম। যখন বিদ্যুৎ চমকায় তখন দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে। ইস, এমন করে যদি প্রতিটা দিন কাটতো তাহলে কতই না ভালো হতো। একটু পরে নিচে আসলাম। মোমোর রুমে গেল আর আমি আমার রুমে। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। ড্রেস চেঞ্জ করে শুয়ে আছি। হঠাৎ মোমো আসলো আমার রুমে। তুমি এখানে? কিছু লাগবে? রুমে একা একা ভয় পাচ্ছে, আর আমার খুব ঘুমও পেয়েছে। ও তাহলে তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আচ্ছা। মোমো খাটে শুয়ে পড়লো, আমিও নিচে শুয়ে ফোন চাপতেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমিও খাটে আসো, নয়তো ঠান্ডা লাগবে। না থাক। অনেক জায়গায় আছে, এই কোলবালিশের এই পাশে না আসলেই হবে। হুম। খবরদার উল্টাপাল্টা কোনো চিন্তা মাথায় আনলে খবর খারাপ করে দিব। কি আজব মাইরি, নিজেই নিচ থেকে তুলে উপরে নিয়ে আসলো, আবার নিজে এসব বলতেছে। কেমনটা লাগে আপনারাই বলেন, কি করা যায়? আমি মোমোর মুখের দিকে তাকিয়ে আছি। হঠাৎ সেই সময় প্রকট শব্দ করে একটা বাজ পড়ল। মোমো চিৎকার করে আমায় জড়িয়ে ধরলো। একটু পরে যখন ও বুঝতে পারলো যে ও আমায় জড়িয়ে ধরে আছে, তখন নিজেকে স্বাভাবিক করে নিয়ে, সরি, একটু ভয় পাইছিলাম। সব কিছু আপনিই করবেন আর দোষ হবে আমার। আজীব তো ভয় পেতেই পারি। হালকা করে মুখ ভেঙচিয়ে মাঝে কোলবালিশটা ভালো করে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। আমিও আর কিছু না বলে শুয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেল, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। মোমো বোধহয় ঘুমিয়ে গেছে। ওর দিকে তাকালাম, ওর শরীর থেকে কম্বলটা সরে গেছে। ঠিক করে দেওয়ার জন্য হাত বাড়ালাম। কম্বলটা ঠিক করে দিতেই ও আমার হাতটা ধরে ফেললো। মনে মনে একটু ভয় পেলাম, এই এখনই বোধহয় আমায় ভুল বুঝবে, কিন্তু না। প্রায় 1 মিনিট হয়ে গেল, এখনও কিছু বলল না। এর মানে মোমো ঘুমের মাঝে হাতটা ধরেছে। মোমো, আমার হাতটা ছাড়ো। না। ছাড়ো, আমিও ঘুমাবো। আমার শীত করছে, আমায় জড়িয়ে ধরে ঘুমাতে পারো না? মনে মনে যদিও বা খুশি হলাম, কিন্তু বুঝতে পারলাম ও এসব ঘুমের মাঝে বলছে। আরও কম্বল এনে দিব? এসব আর কোনো কথা না বলে আমায় জড়িয়ে ধরলো। কি করব? আমিও কি জড়িয়ে ধরবো? যদিও বা ও আমার বিয়ে করা বউ, তবু যদি বলে আমি ওর দুর্বলতার সুযোগ নিচ্ছি, তবে এটা বুঝতে পারছি যে ওকে প্রচুর শীত লাগছে। তাই আর বেশি কিছু না ভেবে মোমোকে জড়িয়ে ধরলাম। একটু পরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালবেলা বুকের মাঝে গরম কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি আমার বুকের উপর মোমোর মাথা। আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কিন্তু গরম লাগছে কেন? মোমো মাথায় হাত দিতে আমি শক খেলাম। এর তো অনেক জ্বর, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। কাল রাতে বৃষ্টিতে ভিজার কারণে হয়তো আজ জ্বর আসছে। মোমো মাথা বুকের উপর থেকে নামিয়ে বালিশের উপর রাখলাম, রেখে একটা বাটিতে করে পানি নিয়ে আসলাম। এরপর আমার রুমালটা দিয়ে মাথায় পট্টি দিতে লাগলাম। আম্মু সবসময় বলতো খুব বেশি জ্বর হলে মাথায় পট্টি দিতে হয়, তাহলে জ্বরটা অনেকটা কমে যায়। বেশ কিছু সময় ধরে মাথায় পট্টি দিলাম। শরীরটা আগের থেকে একটু হালকা ঠান্ডা হয়েছে। এবার আমি ফ্রেশ হয়ে নাস্তা বানালাম। একটা প্লেটে নাস্তা নিয়ে আসলাম। এসে মোমোকে ডাকলাম। মোমো কথা বলতে পারছে না, শুধু চোখ খুলে আমার দিকে তাকালো। উঠে একটু নাস্তা করে নাও।
মোমো মাথা নাড়িয়ে না বলল। আমি তবুও জোর করে একটু খাইয়ে দিলাম। আম্মুকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো, তুমি? ভালোই। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো। বৌমা কেমন আছে? ওর প্রচুর জ্বর আসছে। কিভাবে? কাল রাতে বৃষ্টিতে ভিজছে। তুই জোর করে ভিজিয়েছিস তাই না? না, তুমি আসতে পারবে আম্মু? আসতে তো হবেই, কিন্তু আমার যেতে তো অনেক সময় লাগবে। তুই বরং আমি আসা পর্যন্ত তোর শাশুড়িকে নিয়ে এসে রাখ। আচ্ছা। আম্মু ফোন কেটে দিল। আমি শ্বশুর মশাইকে ফোন দিলাম। হ্যাঁ সুমন, বলো। আজ শাশুড়ি আম্মুকে একটু আমাদের বাসায় পাঠিয়ে দিতে পারবেন? কেন, কি হয়েছে? মোমোর প্রচুর জ্বর আসছে। ওহ, ডাক্তার দেখাইছো? না, তবে একটু পরে যাব। তোমাকে যেতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি। ফোন কেটে মোমোর পাশে বসলাম। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মোমো, হুম খুব খারাপ লাগছে। হুম মাথায় পানি দিব? মোমো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি একটা বালতি করে পানি নিয়ে এসে ওর মাথায় দিতে লাগলাম। একটু পরে শ্বশুর শাশুড়ির সাথে ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার জ্বর পরীক্ষা করে বলল, জ্বর কিভাবে আসলো? কাল রাতে বৃষ্টিতে ভিজে। বেশি রোমান্টিক হলে যা হয় আর কি। ডাক্তার ওষুধ দিয়ে চলে গেল। তাহলে তুমি থাকো, আমরা দুজন চলে যাই। আপনি থাকেন, বিকেলে আম্মু আসবে। শ্বশুর মশাই আর শাশুড়ি হাসতে হাসতে চলে গেল। বাহ, সবাই মজা নিচ্ছে। আমি আবার মোমোর পাশে বসলাম। আমি ছাদে যাব, এখানে ভালো লাগছে না। আচ্ছা চলো। কিন্তু মোমো হাঁটতে পারছে না। এখন কি করব? ইচ্ছে করছে কোলে করে নিয়ে যাই, কিন্তু যদি কিছু মনে করে? কোলে নিব কি? বেশি কিছু না ভেবে মোমোকে কোলে তুলে নিলাম। মোমো কিছুটা অবাক হয়ে গেল। ও হয়তো এটা আশা করেনি। কোলে করে নিয়ে ছাদে আসলাম। মোমো আমার মুখের দিকে তাকিয়ে আছে। ইস, সারা জীবন যদি মোমো এমন অসুস্থ থাকতো, তাহলে আমি সারাটা জীবন ওকে এভাবে ভালোবেসে যেতাম। মোমো সারাটা দিন ছাদে দোলনায় বসেছিল, আর আমি ওর পাশে ছিলাম। আমি সবসময় শুধু ওর সাথে বকবক করে গেলাম, আর ও শুনে গেল। মাঝে মাঝে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাতো। যখন ওর মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকায়, কেন জানি না বুকের ভিতরটা কেমন করে ওঠে। দুপুরের খাবার রান্না করার জন্য আমি নিচে আসলাম। হঠাৎ মোমোর নাম্বারে একটা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, একটা ছেলের কণ্ঠ। আসসালামু আলাইকুম। কে? মোমোর স্বামী। তুমি? তোমায় তো মোমো স্বামী হিসেবে মানেই না। সেটা আমাদের ব্যাপার। আপনি কেন ফোন দিছেন? মোমোর সাথে কথা আছে। ও অসুস্থ, এখন কথা বলতে পারবে না। আচ্ছা, ওকে বলেও, অনেক ফোন দিছিল। আচ্ছা। ফোনটা কেটে দিয়ে ফোনটা নিয়ে ছাদে গেলাম। মোমো, হুম অনেক নামে একজন ফোন দিছিল। ও ফোনটা দাও। মোমোর হাতে ফোনটা দিয়ে আমি নিচে এসে রান্না করলাম। রান্না শেষ করে একটা প্লেটে করে নিয়ে আসলাম মোমোর জন্য। এসে দেখি মোমো এখনও কথা বলছে, অথচ একটু আগে আমি একাই বকবক করে গেলাম। ও একটা কথাও বলে না, শুধু হুম হুম ছাড়া। তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি খেয়ে নাও, অনেক আমার জন্য পিৎজা নিয়ে আসবে। তুমি অসুস্থ, এখন বাইরের খাবার না খাওয়াই ভালো হবে। আর ওসব তো পরে অনেক খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি না করে দিচ্ছি। মোমো অনেককে না করে দিয়ে ফোনটা কেটে দিল। খুব ইচ্ছে করছে ওকে খাইয়ে দিতে। বলবো কি না থাক, আবার কি না কি মনে করে। মোমো খাচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। কোনো কথা বলছে না। একটাবার জানতেও চাইলো না যে আমি খাইছি নাকি। একটা কথা বলবো, আমার কথা শুনে ও আমার দিকে তাকালো। বলো। তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই না? ঠিক তা না, কিন্তু তোমার সাথে কি কথা বলবো সেটাই খুঁজে পাই না। ও, একটা অনুরোধ করব, রাখবা? হুম একটু পরে আম্মু আসবে। এমন কোনো কাজ করিও না যাতে মনে কষ্ট পায়। আমি কোনো দিন তাদের মনে কষ্ট দেইনি, তাই আমি চাই আমার বউয়ের জন্য ও যেন কষ্ট না পায়, প্লিজ। ওকে। আমি উঠে চলে আসছি। যার সাথে কথা বলার জন্য আমি প্রতিটি সময় সুযোগ খুঁজে বেড়াই,
সে নাকি আমার সাথে কি কথা বলবে সেটা খুঁজেই পায় না। প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য অনেক কথা থাকে, কিন্তু আমি তো আর ওর প্রিয় মানুষ না। শুধু শুধু কষ্ট পেয়ে লাভ নাই, আর মনটাও খুব বেহায়া। সেই জিনিসটাই সব থেকে বেশি চাইবে, যেটা কখনো পাবে না। বিকেলে আব্বু আর আম্মু আসলো। এসে তো মোমোকে দেখে তারা খুবই খুশি, কারণ মোমো ঠিক পরীর মতোই। আমি শুধু শুনছি পরীরা নাকি অনেক সুন্দরী হয়, কিন্তু কখনো পরী দেখার সৌভাগ্য হয়নি। হারামজাদা, এত সুন্দর একটা মেয়ে, তার যত্ন নিতে পারিস না? আমি কি করছি? তুই তো বৃষ্টিতে ভিজিয়েছিস। আমি মোটেই না। শোন, তোর আমি ভালো করে চিনি। এরপর কয়েকদিন আব্বু আম্মুর সাথে খুব ভালোই কাটলো। মোমোর জ্বর সুস্থ হতে প্রায় 4 দিন লাগলো। এই 4 দিনে আম্মু আব্বুর সাথে মোমোর খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। আজ 1 সপ্তাহ হচ্ছে। বুঝতেই পারলাম না এই মেয়ের সাথে কিভাবে আম্মু আব্বুর এত ভালো সম্পর্ক হলো। আজ আম্মু আব্বু বাসায় যাবে। মোমো, তুমিও চলো আমাদের সাথে। এত করে যখন বলছে তখন যাও না। আচ্ছা ঠিক আছে। সবাই রেডি হচ্ছে। আমারও বাসায় যাওয়ার জন্য ইচ্ছা করছে। একবার যদি বলতো আমায় সাথে যাওয়ার জন্য, কিন্তু কেউ একবারের জন্যেও বলল না। মনটাই খারাপ হয়ে গেল। বাসা থেকে বের হওয়ার আগে শ্বশুর মশাই আসলো। সুমন, তুমি রেডি হও নাই? আমি কই যাব? বাসায় যাবে না? অফিসে এত কাজ আপনি একা সামলাতে পারবেন না। সেটা আমি ম্যানেজ করে নেব। বিয়ান, সুমনকে নিয়ে যাবেন। এখন আমরা বাসে বসে আছি, আমার পাশে মোমো বসে আছে। মোমোর যদিও বা বাসে ওঠার অভ্যাস নাই। বড়লোক বাপের একমাত্র অকর্মা, না মানে আদরের মেয়ে তো। মোমোর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি ওর ভালো লাগছে না। মুখটা কেমন বাংলা পাঁচের মতো করে রাখছে। কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা নেই, তবে এই প্রথম বাসে উঠলাম, তাই কেমন জানি লাগছে। ও, জানালার পাশে বসবা? হুম। মোমোকে জানালার পাশের সিট দিয়ে আমি এ পাশে এসে বসলাম। ভালোবাসা সত্যি মানুষকে অনেক পাল্টে দেয়। যে আমি কোনো কিছুর বিনিময়ে জানালার পাশের সিট ছাড়তাম না, সেই আমি আজ নিজে থেকে মোমোকে জানালার পাশের সিটে বসতে দিলাম। মোমো আপন মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। হঠাৎ ওই দিনের পার্কের কথা মনে পড়ল। মোমো, হুম। একটা কথা জিজ্ঞেস করি? বলো। কিছু না। না, বলো। ও অনেক আমার খালাতো ভাই, বিয়েতে আসেনি তো, তাই দেখা করতে এসেছিল। কেন? আজ খুব ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে, কিন্তু ভালো কচুর গাছ কই পাবো? স্কুল জীবনে যদি কেউ অপমান করতো তবে বলতাম জীবনে অনেক জুতার পিটুনি খাইছি, কিন্তু এমন অপমান জীবনেও হয়নি। আজ আমার অবস্থা হলো সেই রকম। হায় রে বাঙালি, যাকে পটানোর জন্য গিটারটা নিয়ে বসলাম সেই বলে কি না অন্যের ঘুম ভাঙাতে গিটার নিতে বসছি। আমি নাকি গিটার বাজাতে পারি না। এই দুঃখ কোথায় রাখি? ইচ্ছে করছে সেই গানটা গাইতে। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন, না গামু না আর গিটারে বাজাবো না। ছাদ থেকে নেমে রুমে আসলাম। এসে দেখি মোমো শুয়ে পড়ছে। মোমোকে কি ডাকবো? না থাক, হয়তো ঘুমাইছে। মোমোকে না ডেকে আমি নিচে একটা চাদর নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। মোমো ঘুমাচ্ছে। ভাবলাম ডাক দিব, কিন্তু না। কাল অনেক জার্নি করে আসছে। শহরের সকাল আর গ্রামের সকালের মাঝে অনেক পার্থক্য। সুমন, এই সুমন। হ্যাঁ আম্মু। মোমো কই? ঘুমাচ্ছে হয়তো। ওকে ডাক। সকালটা কেমন আমাদের এই দিকে সেটা একটু দেখুন। আচ্ছা। রুমে আসলাম, এসে মোমোকে ডাকলাম। মোমো, সকাল হয়েছে, ওঠো। আর একটু পরে। এমন সময় আম্মু রুমে আসলো। মোমো উঠলো? কোলে করে বাথরুমে নিয়ে মুখে একটু পানি দিয়ে দে, দেখবি ঘুম চলে যাবে। বাহ, আম্মু তো দারুণ একটা আইডিয়া দিল। মোমোকে কোলে করে নিয়ে বাথরুমে গিয়ে মুখে পানি দিয়ে আবার কোলে করে রুমে নিয়ে আসলাম। কোল থেকে নিচে নামাতেই আমার কানের কাছে ভূমিকম্প হলো। ঠাস মারলে কেন? তোমার সাহস হয় কিভাবে আমায় কোলে নেওয়ার? সরি, আম্মু বললো তো তাই। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। আচ্ছা, আম্মু ডাকছে বাইরে। মোমো বাইরে আম্মুর সাথে দেখা করতে গেল। সকালবেলা মনে হয় এটা ভিটামিন ভালোবাসা দিল।
কোথায় ভাবলাম বিয়ের পর বউ আদর করে ঘুম থেকে তুলবে, উঠতে না চাইলে চুলের পানি দিয়ে ঘুম ভাঙাবে। কিন্তু এখন তো পুরাই উল্টো। বউকে কত করে আদর করে ঘুম থেকে তুললাম, বিনিময়ে কি পেলাম? একটা ঠাস। ভাগ্য ভালো আম্মু আগেই রুম থেকে চলে গেছে, নয়তো মান সম্মান প্লাস্টিক হয়ে যেত। বাথরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসলাম, যাতে কেউ বুঝতে না পারে যে সকাল সকাল একটা ওভারডোজ খাইছি। বাইরে আসলাম, এসে দেখি আম্মু আর মোমো গল্প করছে। সুমন, হ্যাঁ আম্মু। ওকে নিয়ে সকালবেলাটা দেখিয়ে নিয়ে আয়। আমি পারবো না, তুমি যাও। তুই পারবি না, তোর বাপ পারবে। আব্বু, ও আব্বু। ওই হারামজাদা, তোর আব্বুকে ডাকিস কেন? আব্বু ওকে ঘুরতে নিয়ে যাবে। যাবি নাকি ছাড়ু নিয়ে আসব? আমি কি ভয় পাই নাকি? ভয় পাস না? না, শুধু দেখলেই পালাই। আর কিছু না বলে মোমোকে আসতে বললাম আমার সাথে। আমাদের এলাকাটা না শহর না গ্রাম, মাঝখানে দাঁড়িয়ে আছে। ঘাসের উপর হালকা কুয়াশা পড়েছে, হালকা বাতাস বইছে। মোমো ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতেছে। একটা কথা বলবো? হুম। জীবনে প্রথম কুয়াশা ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটছি। হুম। সরি। কেন? সকালে থাপ্পড় দেওয়ার জন্য। কেমনটা লাগে বলেন তো? থাপ্পড় দিয়ে আবার সরি বলছে। ইচ্ছে করছে একটা লিপ কিস করে হালকা করে সরি বলে দেই। এখন ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি, মোমো আগে আগে আর আমি ওর পিছনে পিছনে। হঠাৎ একটা ব্যাঙ লাফিয়ে ওঠে। মোমো ভয় চিৎকার করে আমায় জড়িয়ে ধরল। কি আজব প্রাণী বানাইছো খোদা! না পারি বুঝতে, না পারি বোঝাতে। একটু জোরেই বললাম কথাটা। কি বললাম? আমার উপর রাগ করে জোরে হাঁটতে শুরু করলো। হঠাৎ করে কিছু একটা দিয়ে পা কেটে গেল। এখন কি করবে? কিভাবে বাসায় যাবে? একটাই অপশন আছে, আমার কোল। এই জন্য বোধহয় বলে হাতেও কাঁধে আটকে যায়। কি বলেন আপনারা? কোলে কি নিব? মোমোকে কোলে তুলে নিলাম, নিয়ে বাসায় আসলাম। প্রথমে নিব না ভাবছি, পরে ভাবলাম বউটা তো আমারই, সো আমাকেই তো কোলে নিতে হবে। নইলে সকালে এমন একটা ডোজ খাওয়ার পর কেউ ভুলেও ওই মাইয়ার হাত ধরারও সাহস পাবে না। প্রথমে ভেবেছিলাম অল্প একটু কাটছে, কিন্তু বাসায় এসে দেখি অনেকটাই কেটে গেছে। পাটা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। এরপর বাসায় আরও বেশি কিছুদিন থাকলাম, কিন্তু মোমোর পা কেটে যাওয়ার জন্য ও কোথাও যেতে পারিনি। আজ চলে যাব সেই ব্যস্ত শহরে। সাবধানে থাকবে। হুম। মুমুর খেয়াল রাখবি। হুম। ও কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে, ছোট বাচ্চার মতন। সব কথা একটু মানিয়ে নিস। আইসে ছোট বাচ্চার মতো, পুরাই ডাইনির রানী। এরপর দুজনেই বাসে উঠলাম। চারদিকে পরিবেশটা অনেক সুন্দর, অনেক রোমান্টিক একটা ওয়েদার। হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস। আহ, কি যে ভালো লাগে! এই সময় বউটারে যদি একটু জড়াই ধরতে পারতাম। এসব উল্টো পাল্টে ভাবতে ভাবতে মোমোর দিকে তাকালাম। তাকাতেই দেখি ও ঘুমিয়ে পড়েছে। বাসে উঠলেই ঘুমাতে হবে, এটা কোন সংবিধানে লেখা আছে? কেন ভাই, একটু জেগে থাকলে কি হয়? এত দূরের রাস্তা একটু গল্প করতে করতে যেতাম। মোমোকে বোধহয় ঠান্ডা লাগছে, তাই ব্যাগ থেকে একটা চাদর বের করে ওর গায়ে দিয়ে দিলাম। হালকা মন খারাপ করে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ করেই মোমো আমায় জড়িয়ে ধরল। বারবার ঘুমের ঘোরে জড়িয়ে না ধরে একবার যদি জাগ্রত অবস্থায় ধরতো, তবে অনেক সুখ অনুভব হতো। বাসায় আসলাম, এসে আম্মু কিছু খাবার প্যাক করে দিছে। দুজনেই খাবারগুলো খেয়ে মোমো ওর রুমে আর আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মোমো আজ আমার আগেই উঠেছে। হঠাৎ এত পরিবর্তন? তুমি আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো? আজ অফিসে যাব। ও, তার মানে এই ব্যাপার। এই জন্য আজ এত তাড়াতাড়ি। বাবার সাথে কাল আমার কথা হয়েছে। মোমোর সাথে আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। চলো। তুমি যাও। তুমি নাকি অফিস যাবা? আমি রিক্সা করে যেতে পারবো না, অনেক নিতে আসবে। শালা দিল সকাল সকাল মনটা খারাপ করে।
ও আচ্ছা, আমি গেলাম। হুম। সাবধানে এসো। আমি আর কোনো কথা না বলে অফিসে চলে আসলাম। কেমনটা লাগে বলেন তো? কেন রে ভাই, আমার বউ আমার সাথে আসবে, তোর সাথে আসবে কেন? ধুর, ভালো লাগে না। একটু পরে অনিকার মোমো অফিসে আসছে, যদিও বা আমি দেখিনি, তবে শুনলাম। একটু পরে বস আমায় ডেকে পাঠালো। আসবো স্যার? হুম, আসো। ডাকলেন স্যার? মোমোকে সব কলিগের সাথে পরিচয় করিয়ে দাও তো। জি স্যার। মোমোকে অফিসের সব কলিগের সাথে পরিচয় করিয়ে দিলাম। এরপর বসের রুমে আসলাম। সবার সাথে পরিচিত হয়েছো? হুম, কিন্তু বাবা একজন বাদে। সুমন, সবার সাথে পরিচয় করিয়ে দাওনি? সবার সাথে তো পরিচয় করিয়ে দিলাম। কই, আপনি তো আপনার পরিচয় দিলেন না। ও আচ্ছা, এখন মজা করতে হবে না, চলো বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। মজা কেন করব? এটা অফিস। বাইরের পরিচয় বাইরে, কিন্তু অফিসে সব রুলস মানাতে হবে। প্রথমে আমিও ভাবছি মজা করছে, কিন্তু এই কথা শোনার পর মনে হলো না যে মজা করছে। এরপর আমি আমার পরিচয় দিয়ে স্যারের পারমিশন নিয়ে চলে আসলাম। একটু পরে স্যার আমার কেবিনে আসলো। স্যার, আপনি কেন আসলেন? আমায় ডাকলে আমি চলে যেতাম। মন খারাপ করছো তাই না? কই না তো স্যার। আর অফিসের রুলস তো সবাইকে মানতে হবে, তাই না? চলো বাইরে যাই। আমার হাতে অনেক কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে। আপনারা যান। আমি জানি হাজার রিকোয়েস্ট করলেও তুমি যাবা না। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে স্যার। এরপর থেকে বস আর অফিসে আসে না। এখন আমার বউ হচ্ছে আমার বস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে দুজনে একসাথে খাই। খাওয়ার সময় ভাবি হয়তো আমার সাথে রিক্সা করে অফিসে যাবে, কিন্তু না। প্রতিদিন অনেকের সাথে যাই, আর সন্ধ্যায় অনেক বাসায় নামিয়ে দিয়ে যায়। এই ছ্যাঁচড়া ছেলের কি আর কাজ নেই? অন্যের বউকে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে রাখছে। বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। আসলেই তো মোমো আমার সাথে যাবে কেন? ও তো বলছে ও রিকশায় যেতে পারে না, কিন্তু গাড়ি কেনার মতো টাকাও তো নেই। কিন্তু বাইক কেনার মতো টাকা তো আছে। আব্বুকে ফোন দিয়ে আব্বুর থেকে কিছু টাকা নিলাম, আর আমার কাছে কিছু টাকা ছিল। এগুলো দিয়ে শোরুম থেকে একটা বাইক কিনলাম। বাইকটা কিনে খুব খুশি লাগছে। কাল থেকে মোমো আমার সাথে অফিসে যাবে। পরের দিন সকালবেলা আবার আগের মতো রেডি হয়ে আশায় আছি আমার সাথে যাবে। মোমো, হুম। আজ আমার সাথে চলো। এখন তো আর রিকশায় যেতে হবে না, বাইক আছে। তুমি শুধু শুধু দাঁড়িয়ে থাকো। তোমায় আমার ভালো লাগে না, এটা কেন বোঝো না? এটা কি তোমায় মুখে বলতে হবে? ব্যবহারে বোঝা যায় না? এত ইগনোর করি তবুও বুঝতে পারো না যে আমি তোমায় ঘৃণা করি? মোমো আরও অনেক কিছু বলল। সেই সময় অনিক আসলো। মোমো অনিকের সাথে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে কয়েক ফোঁটা ব্যর্থ পানি গড়িয়ে পড়ল। আমি তার জন্য আমার আকাশ সাজিয়ে রাখি, যার আকাশে কেন মাটির নিচেও আমার জন্য বিন্দুমাত্র জায়গা নেই। তার মায়ায় নিজেকে জড়াচ্ছি, যার কাছে আমার কোনো মূল্য নেই। টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে নতুন বাইক নিয়ে চললাম অফিসে। পিছনে বউকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছেই রয়ে গেল। বউকে বাইকের পিছনে বসাতে না পেরে মনের দুঃখে একা একা অফিসে যাচ্ছি। হঠাৎ রাস্তার পাশে একজন কলিগকে দাঁড়িয়ে থাকা দেখলাম, যদিও বা আগে কোনো দিন দেখিনি। মনে তো হচ্ছে অফিসে যাচ্ছে। মিস নেহা, আপনি এখানে? মিস্টার সুমন, আমি তো এই বাসে উঠলাম গতকাল। আপনার বাসা কি এদিকে? অফিসে যাচ্ছেন? নতুন বাইক কিনলেন নাকি? তো ম্যাডাম কি অফিসে গেছে? আসেন, আমিও যাচ্ছি, আপনাকে সাহায্য করি। এরপর নেহাকে নিয়ে অফিসের দিকে রওনা হলাম। যেতে যেতে অনেক কথা হলো, তবে নেহা খুব করে জানতে চাইলো মোমোকে বাইকে করে নিয়ে আসলাম না কেন। আমি বললাম আমি ভালো বাইক চালাতে পারি না, আর ও বাইকে উঠতে ভয় পায়, তাই। যদিও বা এটা শুধু মিথ্যা কথা মাত্র।
নেহার সাথে আজ নিয়ে 2 দিন কথা বললাম, গল্প করতে করতে অফিসে চলে আসলাম। অফিসে এসে নেহার ডেস্কে আর আমি আমার কেবিনে। একটু পরে বসের রুম থেকে ডাকলো। আমি বসের রুমে এসে দেখি নেহাও এখানে। আপনাদের দুজনের আসতে এত দেরি হলো কেন? তো সুমন, তাহলে কিছু আমি বুঝতে বাসায় পারছি না। আসতে আসতে বলছি। আমরা আমাকে late জানিয়ে হয়েছে। রাখবেন।